আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সবাই জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রের সাহায্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ তার ফুসফুস এতটা দুর্বল যে তিনি তার যে নিজস্ব ফুসফুস দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস কার্য চালাতে পারছেন না। তো এই যে কৃত্রিম যন্ত্র দিয়ে তাকে বাঁচিয়ে রাখা, এটিকে বলা হয় ভেন্টিলেশন। এখন যদি ভেন্টিলেশনটা আসলে খুলে নেওয়া হয়, তাহলে তার অবস্থা কি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তার রোগ, তার বালাই, তার যে অসুস্থতা, এটি নিয়ে সারা দেশবাসী উদ্বিগ্ন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম ফায়সালা চাই যে এই বেগম খালেদা জিয়া, তিনি একজন মহিয়সী নারী, আমরা সাক্ষ্য দিচ্ছি, এবং তিনি তার জীবন যৌবন এদেশের জন্য তিনি নিবেদন করেছেন। সারাটা জীবন তিনি আপোষহীন থাকার চেষ্টা করেছেন। তার এই জীবন সায়াহ্নে তার মৃত্যুটি যদি হয়, সেটা সম্মানজনক হোক, কম কষ্টের হোক। আর তিনি যদি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত দিয়ে থাকেন, তবে তিনি যেন দ্রুত সেরে ওঠেন এবং যতদিন আমাদের মাঝে বেঁচে থাকেন, ততদিন সুস্থ এবং সবল হিসেবে থাকেন, এই প্রার্থনা করছি। আজকে যে টপিক, সেই টপিকের সঙ্গে বেগম জিয়ার যে অসুস্থতা, এর কোনো সম্পর্ক নেই। এর কারণ হলো যে এই সময়টিতে নানা জনে নানা কথা বলার চেষ্টা করছেন। কেউ বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার জামানাতে তাকে জেলে রেখে ধীরে ধীরে তার উপর বিষ প্রয়োগ করা হয়েছে। অনেকে বলার চেষ্টা করেছেন যে যখন দাবি উঠেছিল যে তাকে বিদেশে পাঠানো হোক উন্নত চিকিৎসার জন্য, তখন শেখ হাসিনা সরকার তুচ্ছ তাচ্ছিল্য করেছে, গাফিলতি করেছে, অথবা ইন্টেনশনালি তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেনি। এর ফলে তার শরীরের যে অবনতি, এটি এমন একটা পর্যায়ে চলে গেছে, এখান থেকে আসলে রিগেইন করা সম্ভব নয়। এটা নিয়ে বিএনপির একটা বিশাল শ্রেণীর মনের মধ্যে ক্ষোভ রয়েছে। আরেকটি পক্ষ বলার চেষ্টা করছেন যে এই সময়টিতে তিনি যখন একেবারে শয্যাশায়ী, তখন তাকে কেন বিএনপি রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে এবং তাকে কেন বিএনপির প্রার্থী করতে হবে, তারপর তাকে কেন সেই বিভিন্ন দেশি বিদেশি রাষ্ট্রদূতদের সাথে দেখা করতে হবে, নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে হবে, তারপর হুইল চেয়ারে করে এই অসুস্থ মানুষটিকে টেনে হিঁচড়ে কেন সেই ঢাকা ক্যান্টনমেন্টে যে সেনা দিবস হয় সেখানে কেন তাকে নিয়ে যেতে হবে। এগুলো নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। কেউ বলার চেষ্টা করছেন যে ওই যে সশস্ত্র বাহিনী দিবস বা সেনা দিবস, সেখান থেকে ফেরার পরেই বেগম জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তো এই বিষয়গুলো নিয়ে বিতর্ক চলতে আছে এবং এটা চলতে থাকবে। আমি সেই বিষয় নিয়ে বিস্তারিত না বলে আমি যেটা বলতে চাই যে রাজনীতিতে সিংহাসনে যখনই ক্ষমতার পালাবদল ঘটে, সেখানে একজন অন্যজনকে মেরে ফেলার জন্য নানা রকম ম্যাটিকুলাস ডিজাইন তারা করে। যেদিন থেকে রাজ্য, রাজা, রাজধানী, সিংহাসন, রাজনীতি এই শব্দগুলো এসেছে, সেদিন থেকেই প্রতিপক্ষকে ছলে বলে কৌশলে পরাজিত করার জন্য যুদ্ধ, হত্যা, আত্মহত্যা, এরপর নানা রকম যে চক্রান্ত, ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্র, এগুলো চলে আসছে। প্রাসাদের মধ্যে বিষ প্রয়োগে হত্যা করা, আততায়ী পাঠিয়ে হত্যা করা, কিংবা ধীরে ধীরে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে প্রতিপক্ষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার যে বহুকালের ইতিহাস, সেই ইতিহাস এখনো কিন্তু থেমে যায়নি। এবং এখানে ক্ষমতার যে সিংহাসনটি, চেয়ারটি, এটি এতটা স্পর্শকাতর, পৃথিবীর সব কিছু শেয়ার করে। এমনও জমানা গেছে যখন একজন স্ত্রী
5 ভাই মিলে তারা তার সঙ্গে দাম্পত্য সম্পর্ক রক্ষা করেছে। অনেকে নিজস্ব প্রয়োজনে তার স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেয়, কন্যাকে তুলে দেয়, রাজার কাছে তুলে দেয়, বন্ধুর হাতে তুলে দেয়, বিক্রি করে দেয়, এরকম ঘটনা ঘটে। কিন্তু ক্ষমতার যে চেয়ারটি, এটি যতক্ষণ পর্যন্ত একটি মানুষের জীবন থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ এই ক্ষমতার চেয়ারটি ছেড়ে দেয় না। এই গেল একটা সমীকরণ। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো, ক্ষমতার চেয়ারে যদি আপনার পিতা থাকে তাহলে সন্তানও তার পিতাকে ছাড় দেয় না। বহু পিতা সন্তানের হাতে খুন হয়েছে। আবার পিতা সিংহাসনে বসে আছে, তো সন্তানের নজর পড়েছে, পিতা সন্তানের চোখ উঠিয়ে দিয়েছে, সন্তানের শিরচ্ছেদ করেছে, সন্তানকে মেরে ফেলেছে, দেশান্তরী করেছে। শত শত হাজার হাজার ঘটনা ইতিহাসে রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে একই অবস্থা। অনেক স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে, অনেক স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে কেবলই মাত্র ক্ষমতার চেয়ারে বসার জন্য। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, আরও অনেক কিছু। এবং সেটি বর্তমান জমানাতে এসে আরও জটিল আকার ধারণ করেছে। তো এ সকল চক্রান্ত মোকাবেলা করার জন্য আবার নানা রকম, যাকে বলা হয় জ্ঞানী গুণী আমির ওমরা রাজা বাদশাহ যারা ছিলেন, তারা এগুলো মোকাবেলা করার জন্য অসাধারণ সব উপায় তারা, যাকে বলা হয় তারা যাকে বলা হয় গ্রহণ করতেন। যেমন ধরুন, আমাদের এই এশিয়াতে সবচেয়ে সম্মানজনক যে রাজবংশটি ঐতিহ্যবাহী, যার আমলে ভারত সবচেয়ে বড় ভৌগোলিক ভূখণ্ডের অধিকারী ছিল, সেটি হলো মৌর্য বংশ। এই মৌর্য বংশের 3 জন সম্রাটের নাম আমরা সবাই মুখস্থ বলে দিতে পারি। চন্দ্রগুপ্ত মৌর্য, তারপর তার ছেলে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার, আর বিন্দুসারের ছেলে সম্রাট অশোক, অশোক দ্য গ্রেট। আরও সম্রাট আছেন, কিন্তু এই 3 জনের নাম আমরা সবাই জানি। তো এই বংশের যিনি প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য, যার অন্য নাম কৌটিল্য। তো চাণক্য যে কাজটি করলেন সেটি হলো, তার মালিক বা তার প্রভু, আগেকার দিনে এরকম মানে রাজা বাদশাহদেরকে তার মন্ত্রী মিনিস্টাররা নিজেদের প্রভু বা নিজেদের মালিক বা নিজেদের আকা এই হিসেবে তারা সম্বোধন করতেন। তো তার মালিককে যেন কেউ বিষ খাইয়ে মারতে না পারে, এই জন্য সে ধীরে 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 তাকে বিষ খাওয়াতেন, অল্প 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 করে বিষ খাওয়াতেন। এবং সেই বিষ খাওয়ানোর ফলে চন্দ্রগুপ্ত মৌর্যর শরীরে একটি অ্যান্টিভেনম গড়ে ওঠে, সাপের বিষ প্রতিরোধ ক্ষমতা যে শক্তি সেটা গড়ে ওঠে। এবং পরবর্তীতে এমন অবস্থা হয়ে গেল যে তাকে যদি কোনো সাপ কামড় দিত বা যাকে বলা হয় সেই সাপ কামড় দিত বা কোনো মানুষ কামড় দিত, তাহলে সে মরে যেত। এরকম তার শরীরে একটা রেজিস্ট্যান্স পাওয়ার গড়ে ওঠে। তো এটা তিনি গোপন রেখেছিলেন, কেউ জানত না। তো একবার যে সেই চন্দ্রগুপ্ত মৌর্যের যে ডাক্তার, সেই ডাক্তার এই বিষয়টি ধরে ফেলেন। তো ধরে ফেলার পর তিনি যখন এই ঘটনা বলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, যাকে বলে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো। এবং তখন প্রধানমন্ত্রী ভরা দরবারে, তিনি যেহেতু এটা বিচারের মুখোমুখি হয়ে গেছে, তিনি বলতে বাধ্য হলো যে আমি গোপন এই কাজটি করেছি, কেননা আমি জানতাম যে এই কাজটি করলে সম্রাটের কোনো ক্ষতি হবে না, কিন্তু তার উপকার হবে। তো আমি এই কাজটি এত বছর যাবৎ করে আসছি যেন তার শরীরের মধ্যে একটি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তো ডাক্তাররা দেখলেন যে ঠিকই আছে, এবং তাকে পরীক্ষা করা হলো এবং দেখলো যে ঠিকই তার শরীরে একটা অ্যান্টিভেনাম রক্তের মধ্যে সেই জিনিসটা গড়ে উঠেছে। এভাবে মানে সিংহাসনে যারা অধিকর্তা তাদেরকে রক্ষা করা হতো। আপনারা সেই যে বিখ্যাত সম্রাট নিরো, ক্লডিয়াস নিরো, তার কথা জানেন, যে রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। তো নিরো খুব শৈশবে নিরোকে সিংহাসনে বসানো হয়, এবং নিরোর যে সৎ পিতা, সেই সৎ পিতাকে
নিরোর মা মেরে ফেলে। মায়ের নাম অ্যাগ্রোপিনা। মেরে ফেলে এই কারণে যে সেই শিশু পুত্রকে সে সিংহাসনে বসিয়ে মূলত নিজে সম্রাজ্ঞীর মতো চালচলন করবেন বা নিজে রাষ্ট্র পরিচালনা করবেন, এবং সেইভাবে তিনি করছিলেন। তো নিরো যখন বড় হয়ে গেলেন, বেশ বড়, 13, 14, 15 বছর হয়ে গেলেন, তখন তিনি দেখলেন যে তার মা এই কাজগুলো করছে। তো ফলে তিনি তার মাকে মারার জন্যে প্রথমে নিবৃত করার চেষ্টা করলেন, কিন্তু মা কিছুতেই নিবৃত হয় না। তখন তার মাকে মেরে ফেলার জন্য তিনি একটা প্ল্যান করলেন। একটি নৌকায় তার মাকে তুললেন এবং তাকে নৌবিহারে পাঠানো হলো যেন তিনি সেখানে ডুবে মরেন। এবং ঘটনাক্রমে প্রথম দফায় অ্যাগ্রিপিনা বেঁচে গেলেন। কিন্তু এভাবে তিনি কয়েকবার 3 থেকে 4 বার সম্ভবত তিনি তাকে মারার যে যাকে বলা হয় চক্রান্ত, এটি নিরো শুরু করলেন এবং শেষমেশ তিনি সেটা সফল হলেন। শুধু তাই নয়, নিরোর যে নিরোর শিক্ষক পৃথিবীর সর্বকালের সেরা দার্শনিক, সেই শিক্ষকের নাম ছিল সেনেকা। আর সেই সেনেকাকে তিনি বাবা হিসেবে ডাকতেন, ফাদার। সেনেকার যে স্ত্রী, তাকে তিনি মা হিসেবে ডাকতেন, নিরো। একটা সময় তার কাছে মনে হলো যে তিনি যে কুকর্মগুলো করছেন, অপকর্মগুলো করছেন, এটা সেনেকার শিক্ষার সাথে যায় না। সেনেকা তাকে পছন্দ করছেন না, সেনেকা তাকে অ্যাভয়েড করছেন, সেনেকা তাকে ঘৃণা করছেন। তো নিরো সারা রোম তাকে ঘৃণা করে, এটা তার জন্য কোনো সমস্যা নয়, কিন্তু তার শিক্ষক বা শিক্ষয়িত্রী তাকে ঘৃণা করেন, এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সেনেকাকে মেরে ফেলবেন এবং অভিনব কায়দায় তিনি তাকে মারলেন। তিনি একদিন তার বাসায় গেলেন এবং তার অভিপ্রায়ের কথা বললেন যে আমি চাই যে আপনি মরে যান সসম্মানে। সেনেকা জ্ঞানী, তিনি বুঝতে পারলেন। তো বলে যে কিভাবে মরবো? তো বলে যে আমি আপনার জন্য বিষ নিয়ে এসেছি, আপনি এটা পান করেন, তাহলেই আপনি মারা যাবেন। সেনেকার স্ত্রী ঘরের ভিতরে দাঁড়ানো ছিলেন। তিনি দৌড়ে আসলেন এবং বললেন যে মাননীয় সম্রাট বা জাহাপনা, আপনি আমাকেও বিষ পানের অনুমতি দিন, কেননা তিনি এই যে নির্মমভাবে মরে যাবেন, এই দৃশ্য আমাকে দেখতে হবে, আর এই স্মৃতি নিয়ে আমাকে বাঁচতে হবে। এই বাঁচার চেয়েতে মৃত্যু অনেক সম্মানের এবং অনেক আনন্দের। আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা দুজন একসঙ্গে বিষ খেয়ে মারা যাব। নিরো ঠিক সেম কাজটি করার জন্য অনুমতি দিলেন। ফলে সর্বকালের সেরা একজন দার্শনিক, দ্য সেনেকা, তাকে শুধু সেনেকা বলা হয় না, দ্য সেনেকা। তো সেই সেনেকার এইভাবে করুণ মৃত্যু হয়েছিল সিংহাসনের জন্য। কাজেই রাজনীতিতে হত্যা, গুপ্ত হত্যা, পথের কাটা, সরিয়ে দেওয়া, এটি একটা চিরাচরিত ঘটনা, সবসময় চলে আসছে। সেই ঘটনার সাথে দোয়া করি যেন আমাদের এই বর্তমান জামানাতে বেগম জিয়ার যে অসুস্থতা, এই ঘটনার কোনো সম্পৃক্ততা না থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।